রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আজকে আমাদের তৃতীয় ক্লাস। আগের দুইটা ক্লাসে আমরা কয়েকটা রুলস নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই রুলস গুলার প্র্যাকটিসও টুকটাক করেছিলাম যে কিভাবে আসলে আসে। তো আজকেও রাইট ফর্ম অফ ভার্বে কয়েকটা রুলস নিয়ে আলোচনা করতে হবে। আমি যদিও আগেই বলেছি যে অনেকগুলো রুলস করাবো না, কিছু কিছু রুলস আমরা এখানে করব। তো আমাদের সেই প্রয়োজনীয় রুলস গুলো, অর্থাৎ বেশি কিছু করব না, যে রুলস গুলো আমাদের হচ্ছে আবার অন্যান্য গ্রামার আইটেমের মধ্যে চলে আসবে, সেই রুল গুলো আমি এখান থেকে স্কিপ করে যাব। কারণ হচ্ছে এখানে যদি একসাথে আমি অনেক রুলস পড়াই তাহলে তোমাদের মাথার মধ্যে এই ব্যাপারটা গেঁথে যাবে যে মনে হয় রাইট ফর্ম অফ ভার্ব মানে সব রুলস কেন্দ্রিক খেলা। তো এই রুলস নিয়ে যাতে এত কিছু ভাবতে না হয় সেই জন্য আমরা রুলস নিয়ে অত কিছু পড়বো না। আজকের ক্লাসে হয়তো রুলস শেষ হয়ে যাবে, হয়তো 10টা বা 12টা সর্বোচ্চ। আমাদের আগে 5টা করানো হয়েছে, তার সাথে আমরা আরো আজকে হচ্ছে 4-5টা রুলস করব। তো এর মধ্যে আমাদের মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করব। তো দেখি কি হয়। তো বিগত ক্লাসের আলোচনার সাথে সামঞ্জস্য রেখে আমি রাইট ফর্ম অফ ভার্বের আজকে রুল নাম্বার 6 নিয়ে আলোচনা করব। এখানে মেইনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট আলোচনা করতে গেলে আমি আরেকটা এখানে আলাদা পেজ নিলাম, আলাদা পেজের মধ্যেই লিখি অ্যান্টিসিডেন্টের বিষয়টা। এই অ্যান্টিসিডেন্ট শব্দটা তোমাদের কাছে আগে পরিচিত ছিল কিনা বা এই শব্দটা সম্পর্কে তোমরা জানো কিনা, অবগত কিনা? না স্যার। না স্যার। আচ্ছা, অ্যান্টিসিডেন্ট কথার অর্থ হচ্ছে পূর্বপদ। ফার্স্ট শুনেছো, এবং তোমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং করতে যাবো তখন দেখবা যে এই বিষয়টা নিয়ে তোমার একটা ক্লাস নেবে বা অনেক দীর্ঘক্ষণ আলোচনা করবে। তো আমি সেই দীর্ঘ আলোচনায় যাচ্ছি না, সামান্য আলোচনা দিয়ে বোঝাচ্ছি। অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট কথাটা হচ্ছে ব্যবহৃত হয় কিসের জন্য? পূর্বপদ। এখন প্রশ্ন হচ্ছে কিসের পূর্বপদ? রিলেটিভ প্রোনাউনের পূর্বপদকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখন রিলেটিভ প্রোনাউনটা আবার চলে আসছে, যে এখন আবার রিলেটিভ প্রোনাউনটা কি? রিলেটিভ প্রোনাউনের যে পূর্বে যে পদটা বসে তাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। তো রিলেটিভ প্রোনাউন কাকে বলে? যে সকল প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন প্রোনাউনকে নির্দেশ করে তাকে বলে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে কি? যে সকল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন মানেই হচ্ছে কোনো নাউন প্রোনাউনের আগে বসবে, নাউন প্রোনাউনের আগে বসা সেই নাউন প্রোনাউনটাকেই বোঝাবে। আর এই যে পূর্বের যে নাউন প্রোনাউনটা, সেই নাউন প্রোনাউনটাকেই মূলত বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো অ্যান্টিসিডেন্ট বোঝার জন্য আমি যদি এখানে একটা উদাহরণ লিখি, এভাবে যদি উদাহরণটা লিখি। স্যার আপনি তো লিখছেন নাউন প্রোনাউনের পরে বসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, নাউন প্রোনাউনের পরেই বসে, আমি বোঝাচ্ছি। অ্যান্টিসিডেন্ট একটা জিনিস আর রিলেটিভ প্রোনাউন আরেকটা জিনিস। আমি দুটো জিনিসই বোঝাচ্ছি তোমার এইখান থেকে। এই সেন্টেন্সটা যদি আমরা একটু খেয়াল করি, এই সেন্টেন্সটাতে আমি লিখেছি কাজী নজরুল ইসলাম হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ইজ নোন অ্যাজ এ রেবেল পোয়েট। এখন এখানে আমি যদি এই অংশটাকে আন্ডারলাইন করে দেই, এই সেন্টেন্সটাকে আমি যতটুকু বোল্ড করে দিয়েছি এই অংশটুকু আমি যদি বাদ দিয়ে দেই, একটা সেন্টেন্স হয় কিনা এখন খেয়াল করো। এখানে একটা কমপ্লিট সেন্টেন্স আছে কিনা? কাজী নজরুল ইসলাম ইজ নোন অ্যাজ এ রেবেল পোয়েট, একটা এ বসিয়ে দেই, তা না হলে তো হয় না। এই সেন্টেন্সটা কমপ্লিট সেন্টেন্স কিনা? জি স্যার, কমপ্লিট সেন্টেন্স। তাহলে আমরা মাঝখানে এটার মধ্যে আরো একটা জিনিস নিয়ে এসেছি, সেটাকে আমরা কি বলেছি? এখন আমি যদি এখানে আবার সেই মাঝখানের জিনিসটাকে বসিয়ে দেই, এখন এই জিনিসটা বসানোর ফলে দেখো এই যে হুটাকে আমরা বসাইলাম, এখানে হুটাকে তুমি কি বলবা? আমরা জানি ভার্বের আগে সাবজেক্ট বসে, সাবজেক্ট মানেই নাউন প্রোনাউন। ভার্বের আগে সাবজেক্ট বসে, সাবজেক্ট মানেই নাউন প্রোনাউন। তাহলে এখানে ইজের আগে যে হুটা যে বসে, এটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে প্রোনাউন, প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এই হু বলতে কাকে নির্দেশ করেছে? কাজী নজরুল ইসলামকে। কাজী নজরুল ইসলামকে। তাহলে এই হু শব্দটা একটা নাউনের পরে বসেছে না? পরে বৈশা সেই নাউনটা কি বোঝাইছে না? তাহলে এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই হুটা কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞাটা কি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি? জি স্যার। রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে কোন নাউন প্রোনাউনের পরে বৈশা ওই নাউন প্রোনাউনটাকেই বোঝাবে। তাহলে এখানে দেখো হুটা বসছে কাজী নজরুল ইসলামের পরে এবং সে কাজী নজরুল ইসলামকেই বোঝাচ্ছে। এখন অ্যান্টিসিডেন্ট কোনটা? তাহলে এখানে উপরের সংজ্ঞাটা দেখে নাও। রিলেটিভ প্রোনাউনের পূর্ব পদকে অ্যান্টিসিডেন্ট বলে। রিলেটিভ প্রোনাউনের পূর্বে কে আছে? এখানে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, রাইট। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে কাজী নজরুল ইসলাম। এখানে অ্যান্টিসিডেন্ট কে? এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে কাজী নজরুল ইসলাম। বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে কিনা? হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কাজী নজরুল ইসলাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। স্যার অ্যান্টিসিডেন্ট মানেটা কি? অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পূর্বপদ। রিলেটিভ প্রোনাউনের পূর্বপদকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। স্যার আচ্ছা, অ্যান্টিসিডেন্ট কি নাউন হতে পারে? নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে।
এখানে একটা সেন্টেন্স লিখলাম, এখানের সেন্টেন্সটার রাইট ফর্ম অফ ভার্বটা কি হবে? স্যার Was. ওয়াজ। আচ্ছা, প্রেজেন্টে যদি আমরা এটা আগের অংশটা কিন্তু প্রেজেন্ট আছে। আচ্ছা, আগে একটু হিসাব করি আমরা, এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? স্যার হু রাইট, এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু। এখানে যদি রিলেটিভ প্রোনাউন হু হয় তাহলে অ্যান্টিসিডেন্ট কোনটা? স্যার আই I. অ্যান্টিসিডেন্ট হচ্ছে আই, জাস্ট রাইট। যদি রিলেটিভ প্রোনাউনের আগের পদটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলে থাকি, সেই অনুসারে অ্যান্টিসিডেন্ট হচ্ছে আই। সেই আই অনুসারে ভার্ব বসাইতে গেলে এটা প্রেজেন্ট সেন্সে নিলে অ্যান্সার হবে এম। যদিও হুর পরে এমটা শুনতে কেমন যেন মনে হয়, শুনতে যেমনই মনে হোক, এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে এম। তাহলে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন এই দুটো বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে কিনা? জি স্যার। স্যার সেন্টেন্সটা কেমন যেন হয়ে গেল না? কেমন যেন হয়ে গেলে ওটাই রাইট সেন্টেন্স। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, এখানে কোনো রিলেটিভ প্রোনাউন খুঁজে পাও কিনা দেখো তো। হুইচ হুইচ, which? রাইট, হুইচটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। যদি হুইচটা রিলেটিভ প্রোনাউন হয়, এখানে হুইচটা যদি রিলেটিভ প্রোনাউন হয় তাহলে অ্যান্টিসিডেন্ট কোনটা? ভার্চু। ভার্চু বলতে এখানে এ গ্রেট ভার্সু পুরোটা একটা ফ্রেজ নির্দেশ করে, ভার্চু। এজন্য আমরা পুরো এ গ্রেট ভার্সু পুরোটাকে একটা ফ্রেজ হিসেবে ধরে নিব। আর এই ভার্চুটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে ভার্বটা কি হবে? অ্যান্সার Brings. ব্রিংস, রাইট। কারণ ভার্সুটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস আসবে। আমি মূলত এখানে ভার্বটা বোঝাচ্ছি না, এখানে আমি মেইনলি বোঝাচ্ছি রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট। এই বিষয়টুকু যদি আমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে সমস্যা হবে না। তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে নরমালি ব্যবহার হয় হুইজ, হু, দ্যাট, তারপরে হচ্ছে হোয়াট, এগুলাই সাধারণত বসে, অন্যগুলা বসবে না। কারণ এটা যেহেতু প্রোনাউন, প্রোনাউন মানেই হচ্ছে যেটা কি দ্বারা প্রশ্ন করা হয় ওই টাইপের কিছু বসবে। হাউ, হোয়েন, হোয়ার এগুলা কখনো কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতে পারে না। কারণ হাউ বললে বুঝি কেমন বা কিভাবে, এটা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে। আবার হচ্ছে যদি হোয়েন ব্যবহার করে এটা সময় প্রকাশ করে, সময় কখনো নাউন হতে পারে না। হোয়ার যদি বসাও, হোয়ারটা সবসময় জায়গা প্রকাশ করে, জায়গাও কখনো নাউন বা প্রোনাউন হতে পারে না। সুতরাং রিলেটিভ প্রোনাউন যেহেতু নামটাই হচ্ছে প্রোনাউন, দ্যাট মিন্স এই প্রোনাউন হতে গেলে হু, হুইজ, হোয়াট, তারপরে হচ্ছে দ্যাট এগুলাই বসে, অন্যগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় না। হুম বসতে পারে, তো ব্যক্তি হিসেবে বসে হু অথবা হুম, সাবজেক্টিভ অবজেক্টিভ আবার ব্যাপার রয়েছে। আর বস্তু হইলে দ্যাট অথবা হুইজ এটাই বসে। আর কখনো কখনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হইলে সেই ক্ষেত্রে ওয়ার্ড বসতে পারে। এইটা ছিল আমাদের অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন বোঝার বিষয়টা। রাইট ফর্ম অফ ভার্বের জন্য যে আমি নিয়মটা লিখবো সেটা লিখবো হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব বসে অ্যান্টিসিডেন্ট অনুসারে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে যদি আমাদের কোনো ভার্ব ব্যবহার করতে হয়, সেই ভার্বটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে রিলেটিভ প্রোনাউনের অনুসারে কখনো ভার্ব বসে না, ভার্ব বসে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন প্রোনাউনটা রয়েছে সেই নাউন প্রোনাউন অনুসারে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন প্রোনাউনটা থাকবে সেই অনুসারে আমাদের ভার্বটা ব্যবহার করতে হবে। এখানে যদি আমি এরকমের সেন্টেন্স লিখি, There are many people who dash unaware of health and sanitation. এখানে রিলেটিভ প্রোনাউনের পরে শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানের ভার্বটা আমরা কোনটা অনুসারে বসাবো? স্যার পিপল Many people. There are many people. মেনি পিপল অনুসারে, রাইট। এখন মেনি পিপল যখন বলেছে এটা কি সিঙ্গুলার নির্দেশ করতেছে নাকি প্লুরাল নির্দেশ করতেছে? Plural. প্লুরাল আর হবে হয়তো প্লুরাল প্লুরাল, রাইট। যখনই প্লুরাল নির্দেশ করেছে তখন এটাকে আমরা এম ইজ অর লিখবো, মানে ইজ লিখবো না এম লিখবো না আর লিখবো? কারণ হচ্ছে আমাদের এটা আর লিখবো। প্রেজেন্টেই করতে হবে, প্রেজেন্টে করতে হবে, রাইট। আর লিখবো, প্রেজেন্টে করতে হবে। তার কারণ হচ্ছে আগের অংশটাও দেখো প্রেজেন্ট, অর্থাৎ এটার সিকোয়েন্সটা প্রেজেন্ট আছে। সিকোয়েন্স যখন প্রেজেন্ট রয়েছে সুতরাং এটার অ্যান্সার হবে প্রেজেন্ট টেন্সে। তোমরা যারা মেসেজে অ্যান্সার করতেছো হচ্ছে অ্যান্সার। এখানে যে সেন্টেন্সটা রয়েছে এখানে আমি বলেছি দোজ হু ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম সাফার ইন দ্য লং রান। এই সেন্টেন্সটাতে হু এর পরে একটা ভার্ব ব্যবহার করতে হবে। আমরা জানি হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাহলে হু এর পরে যে ভার্বটা বসাবো সেটা কোনটা অনুসারে বসাবো? দোস দোজ। অনুসারে দোজ কি আমাদের সিঙ্গুলার নির্দেশ করে নাকি প্লুরাল নির্দেশ করে? প্লুরাল স্যার প্লুরাল। আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে কখনো ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয় না। সাবজেক্ট যদি প্লুরাল নির্দেশ করে তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে দরকার হয় না।
তাহলে এখানে যেহেতু দোজ প্লুরাল নির্দেশ করতেছে, তার মানে ওয়েস্ট এর সাথে কি আমার এস বাই এস যোগ করার কোনো দরকার আছে? না না, স্যার ওয়েস্ট না, স্যার। Those who waste their valuable time suffer in the long run. এইখানে এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদের পরীক্ষা থেকে বাদ দিয়ে দিয়েছে। মূলত এইখানে এতটুকু হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এই অংশটুকু যদি আমি বাদ দিয়ে দেই, খেয়াল করো, তাহলে আমাদের সেন্টেন্স মেইন ক্লোজ হচ্ছে এটা, those suffer in the long run। ওই সমস্ত লোকেরা অনেক পরিণতিতে অনেক ভোগান্তি ভোগে। কারা? যারা অযথা সময় নষ্ট করে, যারা তাদের মূল্যবান সময় অপচয় করে, তারা ভোগান্তিতে ভোগে। এখানে মাঝখানের অংশটুকু কিন্তু সাবঅর্ডিনেট। এই সেন্টেন্সটাতে খেয়াল করো, হুইজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুইজের পূর্বে কয়টা ভার্ব, মানে যে নাউন প্রোনাউনটা রয়েছে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে আমরা কি লিখবো এখানে? ওয়াজ স্যার। ওয়াজ লিখবো, রাইট। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ওয়াজ। স্যার আচ্ছা অ্যান্টিসিডেন্টের বাংলা অর্থ কি? অ্যান্টিসিডেন্টের বাংলা হচ্ছে পূর্বপদ। সহজভাবে বলতে গেলে রিলেটিভ প্রোনাউনের পূর্বপদ। এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যান্সার করি, রাইট অ্যান্সার কি হবে? ইউজেস। ইউজেস। কেন ইউজেস? কেন ইউজেস হবে তার কারণটা কি আমরা জানি? জি স্যার আচ্ছা, আমরা অনেক কথা বললাম, তো এখন আবার আমরা একটু পড়াশোনায় চলে যাই। এখানে দেখো, ইট ইজ হি হু ইউজ হিজ টাইম প্রপারলি। এখানে অ্যান্টিসিডেন্ট হিসেবে কি রয়েছে? Antecedent রাইট, অ্যান্টিসিডেন্ট হিসেবে আছে হি। হি আমরা জানি। আচ্ছা, হি হচ্ছে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বটা কি লিখতে পারি? uses. ইউজেস, রাইট। এখানে আমরা ইউজেস লিখতে পারি। আবার সেম জিনিসটাতে যদি লিখি, পরীক্ষায় সিকোয়েন্স আমাদের অনেক সময় বুঝতে হবে, আন্দাজে অ্যান্সার করা যাবে না, আগে বুঝতে হবে। এখানে দেখো আমরা যেটা বলেছি, স্টুডেন্টস হু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম ক্যানট ডু ওয়েল ইন দ্য এক্সাম। এখন দেখো, এটাকে যদি আমি সিমিলার ভাবেই রেখে দেই, তাহলে কিন্তু এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। কেন প্রকাশ করে না? বলছি, স্টুডেন্ট যারা সময়ের যথাযথ ব্যবহার করে তারা পরীক্ষায় ভালো করতে পারে না। আচ্ছা, সময়ের যথাযথ ব্যবহার করলে তারা পরীক্ষায় ভালো করতে পারে নাকি পারে না? পারে, কিন্তু আমি এখানে বলছি পারে না। যখনই আমি বলছি তারা সময়ের যথাযথ ব্যবহার করতে পারে না, তার মানে আমার বলতে হবে যারা সময়ের যথাযথ ব্যবহার করে না। আমার কিন্তু তাহলে ওইটাকে নেগেটিভ করে দিতে হবে। সিকোয়েন্স অনুসারে আমাদের প্রায় সময় এই কাজটা করতে হবে। আমার এখানে নট বলা আছে, পরীক্ষায় ভালো করতে পারে না, তার মানে কারা? যারা সময়ের রাইট, ডু নট মেক। অ্যান্সার হবে এটা ডু নট মেক। আর রাইট ফর্ম অফ ভার্বে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করব না, তার কারণ এটা ইনফর্মাল না। ইনফর্মাল লেখাগুলোতে আমরা কন্ট্রাক্টেড বা সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করি। এটা যেহেতু ফর্মাল লেখা, এই জন্য আমরা এখানে কন্ট্রাক্টেড বা সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করব না। তাহলে অ্যান্সার হচ্ছে স্টুডেন্টস হু ডু নট মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম ক্যানট ডু ওয়েল ইন দ্য এক্সাম। অ্যান্টিসিডেন্টের বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেছে কিনা, নাকি এটা দিয়ে আরো আমাদের এক্সাম্পল দিতে হবে? আচ্ছা, অ্যান্টিসিডেন্টের বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা পরবর্তীতে যাই, দেখি পরবর্তী রুলসটা আমরা কি নিয়ে আলোচনা করতে পারি। রুলসটা হচ্ছে পজিটিভ ভার্ব, নিজে করে না অন্যকে দিয়ে করায়। পজিটিভ ভার্ব মানে আমরা বাংলা দ্বিতীয় পত্রে যেটা পড়েছি, প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া শব্দটার সাথে আমরা পরিচিত না বাংলাতে? জি স্যার। তো সেই প্রযোজক ক্রিয়া ইংরেজিতে বলা হচ্ছে এটাকে পজিটিভ ভার্ব। আমি পজিটিভ ভার্ব নিয়ে একেবারে হচ্ছে এটা নিয়ে শুধু একটা ক্লাস নেওয়া যায়। এখন এত টাইম তোমাদের হাতে নাই, আর তোমাদের অত বিস্তারিত এখন জানারও দরকার নাই। আগেই বলছি যে কিছু কিছু বিষয় আছে এখন বিস্তারিত বুঝতে গেলে যেটা দরকার সেটাই হারিয়ে যাবে। এখন আমাদের যতটুকু দরকার, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, আমরা প্যাসিভ নিয়ে আলোচনা করছি না। অ্যাক্টিভের ক্ষেত্রে পজিটিভ ভার্বটা কেমন হবে, অর্থাৎ সাবজেক্ট নিজে যখন কাজ সম্পাদন করবে ওই টাইপের জিনিসটার ক্ষেত্রে, প্যাসিভ ভয়েসের না। এটাকে মূলত অ্যাক্টিভ প্যাসিভ বলে না, এটাকে বলে ডুয়ার এবং রিসিভার। আমরা যদি ডুয়ার এবং রিসিভার ব্যবহার করি, তাহলে আবার সেই ডুয়ার রিসিভার তোমাদের আলাদা বুঝাইতে হবে। এই জন্য আমরা সিম্পলি বুঝে নেই অ্যাক্টিভ। অ্যাক্টিভের ক্ষেত্রে আমাদের কিরকম করতে হবে। অ্যাক্টিভের ক্ষেত্রে কিছু কিছু কাজ রয়েছে নিজে করে না অন্যকে দিয়ে করায়। যেমন সে আমাকে বুঝিয়ে দিয়েছিল, সে নিজে বুঝছে না, আমাকে বুঝাইছে। আমাকে বুঝাইছে অর্থাৎ বোঝার কাজটা সে করে নাই, বোঝার কাজটা করছি আমি। এই বোঝার তদারকিটা করেছে সে। এই টাইপের যে সেন্টেন্স গুলো রয়েছে, সেই সেন্টেন্স গুলোকে আমরা বলি, এই সেন্টেন্সের ভার্ব গুলোকে আমরা বলি পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের
কয়েকটা ভার্ব রয়েছে। প্রথমে আমরা লিখি হেল্প, মেক, লেট। পজিটিভ ভার্ব বলতেই আমি বলেছি কি প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়ার মধ্যে যদি হেল্প, মেক, লেট থাকে, এরপর কোনো ব্যক্তি বলা থাকে অথবা বস্তু বলা থাকে, এরপরে যদি আবার কোনো ভার্ব আসে, তাহলে ডেফিনেটলি সেই ভার্বটা আমাদের হবে ভার্বের বেস ফর্ম অথবা টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্বটা খুব বেশি হয় না, বেস ফর্মটাই মূলত এক্সাক্ট নিয়ম হচ্ছে বেস ফর্ম। আর তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন দেখবা যদি বেস ফর্মের অপশনটা না থাকে তখন টু প্লাস ভার্ব। এটা আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দেই। মূলত এইখানে রাইট ফর্ম অফ ভার্বের নিয়মের ক্ষেত্রে তুমি বেস ফর্ম ইউজ করবে। আর আমরা অনেক সময় দেখব কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অনেক সময় বেস ফর্মটা থাকে না, টু প্লাস ভার্ব থাকে। তাহলে বেস ফর্ম যদি না থাকে তাহলে টু প্লাস ভার্ব ব্যবহার করা যাবে। আর রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে যেহেতু আমার অপশন নাই, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ভার্বের বেস ফর্ম। এইটা থেকে আগে একটু উদাহরণটা দেখে নেই। যেমন এইভাবে যদি হয়, স্যার এটা আবার একটু বলবেন? পজিটিভ ভার্ব মানে হচ্ছে যে সাবজেক্ট থাকে সে নিজে তদারকির মাধ্যমে অন্য কাউকে কাজটাকে বুঝিয়ে দেয় বা সম্পন্ন করায় অন্য কারোর দ্বারা, নিজে করে না। বাট সেন্টেন্স অ্যাক্টিভ, অ্যাক্টিভ সেন্টেন্স কিন্তু নিজে কাজটা সম্পাদন করে না। উদাহরণ দেই তাহলে বুঝতে পারবা। এখানে আমি যে সেন্টেন্সটা লিখেছি সেই সেন্টেন্সটায় আমরা একটা ব্যাপার বুঝতে পারি যে সে আমাকে সাহায্য করেছিল কাজটি করতে, এরকম না? তো এই সেন্টেন্সটাতে সে কি আসলে কাজটা করেছে? সে কাজটা করার ক্ষেত্রে আমাকে হেল্প করেছে, দ্যাট মিন্স তদারকিতে সে ছিল এই সেন্টেন্সটাতে। তাহলে আমাদের এই হেল্প হচ্ছে একটা পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের পরে দেখো একটা ব্যক্তি বলা আছে। নিয়মটা হচ্ছে কি হেল্প, মেক, লেট এগুলো পজিটিভ ভার্ব হিসেবে বসে। এরপরে যদি কোনো ব্যক্তি বা বস্তু বলা থাকে তারপরে আবার একটা ভার্ব দেওয়া থাকে, তাইলে সেই ভার্বটাকে আমাদের বেস ফর্ম করতে হবে। তাহলে এখানে হেল্প আছে, হেল্পের পরে মি আছে, মির পরে আবার একটা ভার্ব আছে। তাহলে এখানে অ্যানসারটা কি লিখবো আমরা? টু ডু। আমরা শুধু ডু লিখলেই হয়ে যায়। হি হেল্পড মি ডু দা ওয়ার্ক, সে আমাকে কাজটি করিয়েছিল। অথবা টু ডু লিখলে হবে, টু ডু লিখলেও হয়। হৈমন্তীর মধ্যেও যৌতুকের কারণে হৈমন্তী শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে, এরকমের একটা কথা। তাহলে ওই টাইপের একটা জিনিস যদি আমরা বলতে চাই যে অথর লেখক পাঠকদেরকে বুঝিয়েছে যৌতুক প্রথার সেই করুণ পরিণামের কথা, তাহলে এইখানে দেখো লেখক নিজে বুঝছে নাকি পাঠকদেরকে বুঝাইছে? পাঠকদের বুঝাইছে। পাঠকদের বুঝাইছে। এখন আমরা কিন্তু ওইভাবে অর্থ বুঝবো না, অর্থ বোঝার দরকার নাই। এখানে দেখো মেক শব্দটা থেকে আসছে আমাদের মেড, এখানে ছিল মেক, মেকের পাস্ট ফর্মে আসছে মেড, তার মানে মেক ভার্বটা আমাদের এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে একটা ব্যক্তির কথা বলা হয়েছে, রিডার্স মানে পাঠক। দ্য অথর মেড দ্য রিডার্স আন্ডারস্ট্যান্ড, আমরা কি করব এখানে অ্যান্সার? আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডে থেকে যাবে। লেখক পাঠকদেরকে বুঝিয়ে দিয়েছে যৌতুক প্রথার বুঝিনি। স্যার এটা কি মেয়েদের জন্য আন্ডারস্ট্যান্ড হইলো? হ্যাঁ, মেইডের জন্য আন্ডারস্ট্যান্ড হইলো, যেহেতু মেইড একটা পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব যদি থাকে তারপরে কোনো ব্যক্তি বস্তু থাকে তারপরে বেস ফর্ম হয়, সেই জন্য এই ভার্বটার কোনো চেঞ্জ হয় না, যেটা বেস ফর্ম আছে সেটাই আমরা বসিয়ে দিয়েছি। লেট তো নিজেই একটা ভার্ব, কি হবে অ্যান্সার? সিং, সিং হবে। সিং হবে, রাইট হবে স্যার। তাহলে এখানে দেখো লেট আছে, লেটের পরে একটা ব্যক্তি আছে, ব্যক্তি যখন আছে তার মানে আমার পরের ভার্বটাকে চেঞ্জ করা যাবে না। যদিও আমরা জানি একই সেন্টেন্সে দুটো ভার্ব থাকলে দ্বিতীয় বা শূন্যস্থানের ভার্বের সাথে আইএনজি করতে হয়, সেটা পজিটিভ ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য না। এখন পজিটিভ ভার্বের একটা লিখলাম, এরপরে আরো আছে পজিটিভ ভার্বের হ্যাভ অথবা গেট। হ্যাভ অথবা গেটের পরে যদি আমাদের ব্যক্তি থাকে, স্যার জি বলো। স্যার একটা কোশ্চেন স্যার, বলছি সিং এবং সং এই দুইটা কি? সং হচ্ছে নাউন এখানে, আর সিং তো ভার্ব। সিং মানে গাওয়া আর সং মানে গান, সিং এ সং গান গাওয়া। এখানে দেখো হ্যাভ এবং গেট এই দুইটার ক্ষেত্রে দুটো নিয়ম। যদি হ্যাভ এর পরে ব্যক্তি থাকে তাহলে বেস ফর্ম, যদি বস্তু থাকে রেপুটেড কলেজ। আচ্ছা, আমরা এই সেন্টেন্সটা যদিও মুখস্থই জানি, আমরা এইম ইন লাইফের মধ্যে প্রায় সময় এই সেন্টেন্সটা লিখে থাকতাম যে আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। আফটার কমপ্লিটিং মাই এসএসসি আই ওয়ান্ট টু গেট মাইসেলফ অ্যাডমিটেড ইনটু এ reputed college in science group, then I want to get admitted into a medical college। এইভাবে আমরা পড়তাম মুখস্থ, সহজ কথা। এই সেন্টেন্সটা আমি এই জন্যই লিখেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে এই জিনিসটা হয়েছে। এখন দেখো গেটের পরে ব্যক্তি আছে, আরেকটা ভার্ব আছে, কারণ একটু স্পেশাল নিয়ম আছে, এই জন্য আমি ব্যক্তিটা কেটে দিলাম। ব্যক্তি বস্তু যাই থাকুক, গেটের পরে যদি হচ্ছে
কোনো অবজেক্ট থাকে সহজ কথায়, গেটের পরে অবজেক্ট, আমি সেটা লিখে দিই তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। হ্যাভ অথবা গেট এরপরে যদি কোনো অবজেক্ট আসে তারপরে আবার একটা ভার্ব আসে, তাহলে এটার পাস্ট পার্টিসিপল। অ্যানসারটা আমরা এখানে কি দিতে পারি? Needed. আই ওয়ান্ট টু গেট মাইসেলফ, এই যে গেট আছে, মেইন ভার্ব হিসেবে না থাকলেও গেট আছে, থাকলেই এই সেম নিয়ম। আবার যদি বলে আই হ্যাড মাই, দাঁতে সমস্যা থাকলে সেখানে দাঁতে পাথর বসায়, ক্যাপ পরায়, সেই বিভিন্ন কিছু। আচ্ছা, আই হ্যাড মাই টুথ ফিল উইথ স্টোন। আচ্ছা, এই সেন্টেন্সটাতে খেয়াল করো, হ্যাভ এর পাস্ট ফর্মে আসছে হ্যাড, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যে কোন ফর্মেই থাকতে পারে, এই ভার্বটা থাকলেই হলো। তাহলে এখানে হ্যাভটা আসছে হ্যাড, এরপরে বলছে মাই টুথ, এরপরে বলা আছে ফিল। আচ্ছা, তাহলে এটা কি হবে? Field. ফিল্ড হবে। নিয়মটা কি বুঝতে পেরেছি? জি স্যার। তোমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোচিং করবে তখন এই বিষয়গুলাই তোমাদের শেখাবে, তখন তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে বিষয়গুলো। এরপরে যদি আমরা এরকমের একটা সেন্টেন্স লিখি, স্টুডেন্টস প্রিপেয়ার, কারণ এখানে দেখো গেট আছে, গেটের পরে আরেকটা ভার্ব আছে। আমরা যে একটা নিয়ম পড়েছিলাম এক সেন্টেন্সে দুটো ভার্ব হতে পারে না, সেই নিয়মটা কি এখানে প্রযোজ্য হচ্ছে? না স্যার। হচ্ছে না। কেন হচ্ছে না? স্যার এখানে তো হইছে স্টুডেন্টস গেট দ্য নোটস প্রিপেয়ার্ড। আচ্ছা, এখানে দেখো গেট আছে, এরপরে অবজেক্ট আছে, গেটের পরে যেহেতু অবজেক্ট বলা আছে সুতরাং প্রিপেয়ার কে আমরা করে দিতে পারি প্রিপেয়ার্ড। স্টুডেন্টস গেট দ্য নোটস প্রিপেয়ার্ড, শিক্ষার্থীরা নোটগুলো প্রস্তুত অবস্থাতে পায়, অর্থাৎ তাদের আর প্রস্তুত করা লাগে না, তারা সেটা প্রস্তুত অবস্থাতেই পায়। তাহলে আমরা এই যে পজিটিভ ভার্বের যে নিয়মটা ছিল, পজিটিভ ভার্বের নিয়মটাও আমরা বুঝে ফেললাম। এখন আমরা টেন্সের সিকোয়েন্সে চলে যাই। টেন্সের সিকোয়েন্স দিয়ে কিছু জিনিস শিখি আমরা। যদি মনে করো অর্থ অনুসারেই বোঝা গেছে যে কোনো কাজ সম্পাদিত হয়ে গেছে, এরকমের অর্থটা প্রকাশ করছে, তাহলে সেখানে তোমাদের ব্যবহার করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ লাগবে, ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। আবার যদি মনে হয় তোমার কাছে যে অর্থ আমার বোঝার দরকার নাই, যদি সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো থাকে, এই শব্দগুলো থাকলে তুমি দেখেই বুঝে ফেলবা যে এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এভার, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে দেখেই বুঝে ফেলবা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর কিছু কিছু ব্যাপার রয়েছে সেন্টেন্সে আমরা অর্থ দেখে বুঝতে পারি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে সকল সেন্টেন্স আমরা অর্থ দেখে বুঝতে পারি সেগুলো তো আলহামদুলিল্লাহ অর্থ দেখেই বুঝে ফেলবো। আর যদি অর্থ না বুঝি তারপরে এই সেন্টেন্সগুলো দেখে থাকি তাহলে সেটা নির্দ্বিধায় লিখে দিবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রিসেন্টলি, এই সেন্টেন্সটাতে আমরা অ্যানসার হিসেবে কি লিখতে পারি? Have arranged. হ্যাভ অ্যারেঞ্জড, রাইট। এখানে সাবজেক্ট কোনটা, আওয়ার কলেজ নাকি দ্য স্টুডেন্টস? The students of our college. স্টুডেন্ট স্যার। দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ না, শুধু দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজটা ওটার সাথে। প্রিপজিশন যুক্ত অংশ কখনোই সাবজেক্ট না, ওটার সাথে কমপ্লিমেন্ট। এখানে স্টুডেন্টসটা হচ্ছে মূলত সাবজেক্ট, স্টুডেন্টস প্লুরাল, সেই কারণে আমরা এখানে হ্যাভ অ্যারেঞ্জড ব্যবহার করেছি। আবার যদি এরকমের থাকে এখানে আমরা অ্যানসারটা কি লিখতে পারি? হ্যাভ সেন্ডেড। আচ্ছা, এখন বুঝি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার Have যদি হয়, sent. আবার বোঝো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে কখনোই আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেটার জন্য ডেফিনেটলি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেই ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি হ্যাজ ব্যবহার করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমাদের হ্যাভ ব্যবহার করা যাবে না। তাহলে এখানে যেহেতু শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের এখানে আসবে হ্যাজ। আরেকটা সহজ সিস্টেম বুঝিয়ে দেই, যেখানে ইজ বসে সেখানেই হ্যাজ বসে। ইজটা যেহেতু আমরা সহজে ধরতে পারি। স্যার সেন্ড হবে না? ও সরি, সেন্ট। সেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে সেন্ট, SENT। তাহলে তোমাদের মনে রাখবা যেখানে যেখানে ইজ বসে সেখানে সেখানেই হ্যাজ বসে, আর বাকি জায়গায় হ্যাভ বসে। ইজ আমরা যেখানে যেখানে বসাতে পারি সেখানে সেখানেই আমরা হ্যাজ বসাতে পারবো, অন্য জায়গায় হ্যাভ বসাবো। 10:38 বেজে গেছে, অনেক টাইম চলে গেছে, যদিও চাইছিলাম আজকেই শেষ করে দিব, পারলাম না। আগামী ক্লাসে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিসের আগে 2-3টা রুলস আছে, তো এই 2-3টা রুলস আমরা প্র্যাকটিসের আগে দেখে নিব, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। আগামী ক্লাসে কয়টা রুলস? আর রুলস মনে হয় কয়টা করানো হয়েছে, 8টা আছে, তো 10টার মতো করাবো এখানে রাইট ফর্ম। আর 2টা বা 3টা রুলস করাবো সর্বোচ্চ।